2011 পরে কখনো মনে হয়নি আমার কথা। 2026-এ ক্ষমতা চলে যাওয়ার পরে তখন আবার মনে হয়েছে। বিজেপির পতাকা নিয়েই ভাবছে বিজেপি হয়ে গেলাম। বিজেপি অত সহজ ব্যাপারে নয়, অত সহজে বিজেপি হওয়াও যায় না। এদের মনে পড়ছে 4 তারিখের পরে। 4 তারিখের আগে এদের কারোর বোধোদয় হয়নি। পরমব্রতর মতন নকল দাঁতে দাঁত চিপে নয়, আসল দাঁতে দাঁত চিপে তারা পার্টিটা করেছে। রাজ্যে তৃণমূল সরকারের রাজ্যপাট শেষ, আর তারপর থেকেই একের পর এক পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। দলের নেতা নেত্রীদের অনেকে, এমনকি হেভিওয়েটরাও দলের থেকে এখন অনেকটাই কিন্তু দূরত্ব বজায় রাখছেন। তবে কি এবার বিজেপিতে যোগদানের হিড়িক? সম্প্রতি কিন্তু পদত্যাগ নিয়ে একটি পোস্ট করেছিলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। সেখানে নাম উল্লেখ ছিল কাকলি ঘোষ দস্তিদারের, যিনি কিনা কমেন্টে লিখেছেন, কেমন আছো গো? আর তারপর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। এমনকি বিজেপির অনেক জেতা প্রার্থী থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকরা কেয়াদিকে ট্যাগ করে করে মস্করা করছেন। কেমন আছো গো কেয়াদি? আমরাও জানতে চাই কেমন আছো তুমি। সত্যি কথাই, আমি ভালো আছি, কিন্তু আমার বিভিন্ন সতীর্থ, যেরকম ধরো তরুণ জ্যোতি আমাদের নতুন বিধায়ক হয়েছে, কোস্তাবের বউ, বিভিন্ন লোক হোয়াটসঅ্যাপে সবাই জিজ্ঞেস করছে কেমন আছো গো। আসলে আমার বক্তব্য হচ্ছে যে আমি, হ্যাঁ, কাকলিদিকে অনেক দিন ধরে চিনি, এটা ফ্যাক্ট। উনি রাজনীতিবিদ নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে অত্যন্ত ভালো ডাক্তার, এবং সেই সূত্রেই তার সঙ্গে আমার পরিচয়। কিন্তু 2011 পরে কখনো মনে হয়নি আমার কথা। 2026-এ ক্ষমতা চলে যাওয়ার পরে তখন আবার মনে হয়েছে। আমি পোস্ট করেছি স্বাভাবিক, যে তৃণমূলে সবাই চলে যাচ্ছে, হাতে থাকবে পেন্সিল, হাতে থাকবে পিসি আর ভাইপো, আর কেউ থাকবে না। তো সেটাতে উনি, আরো অনেকের নাম উল্লেখ ছিল, উনি কেন একমাত্র কমেন্টে করেন? অরূপ ছিলেন, সুশান্ত ঘোষ এই ওয়ার্ডের যে কাউন্সিলর তিনি ছিলেন, তো উনি তখন আমাকে লিখেছেন। কিন্তু তাতে স্বাভাবিকভাবে আমাদের দলীয় কর্মীরা আমাকে, এবং ঝন্টু বড়াই বিশ্লেষক, তিনি বলেছেন এই মুহূর্তে সবচেয়ে রাজনৈতিক সৌজন্যমূলক এবং তাৎপর্যপূর্ণ বাক্যটা কি কেমন আছো গো। এটা নিয়ে আবার স্টোরিও হয়ে গেছে খবরের কাগজে। তো আমি জানতাম না যে আমার একটা পোস্ট আর এটা নিয়ে হবে। যাই হোক, হ্যাঁ, কিন্তু ঠিক আছে। কিন্তু এবার আসি সিরিয়াস কথায়। দেখো, আমাকে কেউ জিজ্ঞাসা করতেই পারেন, তার উত্তর আমি দিয়েছি, আমি ভালো আছি। আপনি যে এতদিন বাদে আপনার কণ্ঠস্বরটা ফিরে পেয়েছেন, আমার ভালো লাগলো। তো 2011 থেকে 26 তো উনি ফিরে পাননি। মনে হয়নি যে তৃণমূলে এত দুর্নীতি বা অভিষেক একনায়ক তন্ত্র করে দলটা চালাচ্ছিলেন। এখন তার মনে হয়েছে, সেটা তার আলাদা ব্যাপার, তার জন্য শুভনন্দন জানাই। আমার বক্তব্য হচ্ছে, যারা আমাদের অসংখ্য বিজেপি কর্মীরা, তারা আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, যেখানে যেরকম পারছেন মেসেজ করে বলছেন যে দিদি এদের দলে নেবেন না। প্রথম কথা, আমাদের মাননীয় রাজ্য সভাপতি স্পষ্ট বলে দিয়েছেন এই বিষয়, তাই নতুন করে আমাকে বলতে হবে না। তাই আমি একটা জিনিস বলছি, আমাকে মিসড কল দিয়ে লাভ নেই। যারা 4 তারিখের আগে গত এত বছর ধরে ঘাম রক্ত ফেলে নিজেদের জীবন বিপন্ন করে প্রাণপাত করে পার্টিটা করেছে, আমার চোখে তারাই বিজেপি। যারা 4 তারিখ সকালবেলায় জয় বাংলার, 4 তারিখ বিকেলে জয় শ্রীরাম বলেছে, সবুজ জামাটা খুলে গেরুয়া জামা পরে নিয়েছে, আর গালে আবির মেখে হাতে বিজেপির পতাকা নিয়েই ভাবছে বিজেপি হয়ে গেলাম। বিজেপি অত সহজ ব্যাপারে নয়, অত সহজে বিজেপি হওয়াও যায় না। তো এই কথাটা আমি বলেছি, এবং আমার যারা সতীর্থ রয়েছেন তাদের ভালো লেগেছে। তো সবাই স্বাভাবিকভাবে, দেখুন, আমাদের তো লাগেনি তৃণমূলের কোনো চোরটাদের, আমাদের লাগেনি তৃণমূলের কোনো অত্যাচারীদের। এই যে লড়াইটা 2021-এর পরে যে ভয়ঙ্কর অত্যাচার ওরা করেছিল, তারপর আমাদের কর্মীরা, মানে কি বলবো, দাঁতে দাঁত চিপে, আবার এটা বললে তো আবার অন্য একটা ফেজ হয়ে যাচ্ছে, আমি তো যাই বলছি তুমি ফেজ করে দেবে হয়তো। তো পরমব্রতর মতো নকল দাঁতে দাঁত চিপে নয়, আসল দাঁতে দাঁত চিপে তারা পার্টিটা করেছে। সংগঠন যেটা একেবারে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, সেটা করেছে। এবং এখানে এইটাই তফাৎ একটা সাংগঠনিক দলের সঙ্গে আর একটা কোম্পানির সঙ্গে। কোম্পানির যখন গণেশ নেই, ওদের কোম্পানির গণেশ উল্টে গেছে, তখন সবাই বেরিয়ে যাচ্ছে। স্বাভাবিক, যখন জাহাজ ডোবে ইঁদুর আগে বেরিয়ে পালিয়ে যায়, সেগুলোই হয়েছে। কিন্তু 2021-এ আমাদের ওরকম ভাবে অত্যাচার বলো, বা আমাদের মানে যে ফল আমরা ভেবেছিলাম হবে না, পরেও তুমি একটা দেখাতে পারবে কোনো কর্মী দল ছেড়ে গেছে? কোনো কর্মী বলেছে আমাদের উচ্চ নেতৃত্বের প্রতি ক্ষোভ? না।
এটাই হচ্ছে তফাৎ। সাংগঠনিক দল, রেজিমেন্টেড পার্টি আর একটা কোম্পানি, তোলামূল কোম্পানির সঙ্গে। এখন দেখা যাচ্ছে যে তৃণমূলের অনেকেই অভিষেকের দিকে আঙুল তুলছেন, দল ভাঙার জন্য তাকেই দায়ী করছেন। কিন্তু যদি না তৃণমূল এই ক্ষমতাটা হারাতো বা গদি না উল্টাতো, তাহলে তো পরমব্রত কম্প্রোমাইজ করতো। তার মানে ক্ষমতায় থাকলে কি আর মুখ খুলতো? তুমি তো দেখছি আজকে আমার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো নিয়েই তুমি তৈরি হয়ে এসছো। হ্যাঁ, পরমব্রতকে নিয়েও একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাও প্রচণ্ড ভাইরাল হয়েছে এবং কাউকে একটা দিয়ে পরমব্রত একটা আমার কাছে বার্তা পৌঁছেছিল যে আমি তো সত্যি কথাই আমাকে বেকার কে ভুল বুঝছে, কিন্তু আমি তো যে পার্টি বা দল করেছি বা যাই করেছি আমার ছেলের দিকে তাকিয়ে। তা আমার তো এটাই প্রশ্ন ছিল যে 2021-এর সময় যখন বিশ্ব রগড়ানি দিবস পালন করছিল, তখন আমার কর্মীরা মার খাচ্ছিল। অভিজিৎ সরকার ততক্ষণে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আমাদের লক্ষ লক্ষ বাড়িতে তাদের কাছে ধমকানি, চমকানি, হুমকি সব চলছে। বাড়িঘর লুটপাট, আগুন জ্বালানো হয়ে গেছে। ওটা তখন রগড়ানি মনে হয়েছে। আর এখন একটা তার যে মানে কি বলবো মেন্টর বলবো, তার যে কলেজের যে প্রিন্সিপাল বলবো, তারা এখন ক্ষমতায় নেই বলে তার এখন মনে পড়ছে। এদের মনে পড়াটা খুব অদ্ভুত, জানো তো পল্লবী, এদের মনে পড়ছে 4 তারিখের পরে। 4 তারিখের আগে এদের কারোর বোধোদয় হয়নি, কারোর দিব্যচক্ষু খোলেনি। 4 তারিখের পরে ভালো করে রেজাল্টটা দেখে, হ্যাঁ ঠিক আছে 207টা আছে তো, পরে 208টা হয়েছে তো, হ্যাঁ এইবার বলা যেতে পারে আমি কত অত্যাচারিত ছিলাম, আগে বলেনি কেন? এবং অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি তাদের দলে স্বেচ্ছাচারিতা চালিয়েছে, সে তোমরা আগে আওয়াজ তোলনি কেন? তখন পদ চলে যাবে ভয়ে, তখন তোমাদের কারোর বিধায়ক পদ, কারো কাউন্সিলর পদ, কারো সাংসদ পদ চলে যাবে সেই ভয়। আমাদের তো সেই ভয় নেই। আমরা রাজনীতিটা করেছি মানুষের পাশে, মানুষের ভরসা আদায় করেছি এবং তাদের ভয়টা বার করে, আউট করে, ভরসা ইন করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে।